আমরা চলেছি এখন বক্সা টাইগার রিজার্ভের মধ্যে দিয়ে। চারিদিকে কুটকুটে অন্ধকার, যে কোনো মুহূর্তে কোনো বন্য জন্তু আকস্মিক আমাদের সামনে চলে আসতে পারে। আরে আরে ভয় নেই, এটা কোনো ভূতের এপিসোড নয়, এটা তো আমাদের ডুয়ার্স ভ্রমণের অন্তিম পর্ব। অন্তিম পর্ব মানে আগে নিশ্চয়ই অনেকগুলো পর্ব ছিল, আর ওই আগের পর্বগুলো যদি আপনারা এখনও না দেখে থাকেন তাহলে আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা ওই পর্বগুলো একটু সময় করে দেখে নেবেন। এবার চলে আসা যাক আজকের পর্বে। অনেক কষ্ট করে ফাইনালি আমরা চলে এসেছি জয়ন্তীতে। ফালতু জায়গা, শুধু জঙ্গলটাই আছে। আগের রাতটা আমরা কাটিয়েছিলাম এই হোটেলটায়। নামটা আমাকে জিজ্ঞেস করবেন না, আমি জানি না, বলতে পারবো না, কারণ কালকে অনেক রাতে আমরা এখানে চেক ইন করেছি। ইনফ্যাক্ট পুরো জয়ন্তীতেই একটাই হোটেল খালি ছিল। ভেতরটা আমি দেখাচ্ছি না কারণ খুবই অপরিষ্কার এই হোটেলটা। জাস্ট একটাই অপশান ছিল আমাদের কাছে, তাই অনেক কিছু করার ছিল না, আমাদেরকে উঠতে হয়েছে এই হোটেলে। একটু কাইন্ড অফ আনপ্ল্যান্ড ট্রিপ হলে যা হয় আর। সকাল হয়েছে আর আমরা আবার ঘুরতে বেরিয়ে পড়েছি। আর সামনে রয়েছে আমাদের এখন জয়ন্তী রিভার বেড। আপাতত নদীটা এখন শুকনো, তবে বর্ষাকালে এটা নাকি পুরোটাই ভরে যায় আর এই নদীটা আবার জীবন্ত হয়ে ওঠে। আর ওই দূরে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে সেটা হচ্ছে জয়ন্তী হিলস। এই পাহাড়গুলোর পেছনের পাহাড়গুলো হচ্ছে ভুটান। তো এই জায়গাটা একটা প্রাকৃতিক মানে বর্ডার, সীমানা তৈরি করে দিয়েছে দুই দেশের মধ্যে। ভ্রমণ পর্ব শুরু করার আগে খাওয়া দাওয়াটা অত্যন্ত জরুরি। আমার বন্ধু বান্ধবরা যতক্ষণ আলোচনা করছে যে কোথায় যাওয়া যেতে পারে, ততক্ষণে আমার চোখের সামনে একটা স্পট দেখা যাচ্ছে, সেইখানে ঘুরিয়ে আনি আপনাদেরকে। এটা হচ্ছে জয়ন্তী রিভার ব্রিজ। আমরা এখন চলে এসেছি জয়ন্তী ব্রিজের কাছে। একদম পেছনে ভাঙা ব্রিজটা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটা বর্তমানে ব্রিজ বলে আর মনে হয় না, শুধু মাথা উঁচু করে রয়েছে চারটে ব্রিজের পিলারগুলো। কিন্তু এক সময় ব্রিজটা অনেকটা এইরকম দেখতে ছিল। আর আজ এখন এইটা হচ্ছে তার বর্তমান অবস্থান। আগের ছবিগুলোর সাথে তুলনা করলে আমরা যেটা দেখতে পাবো যে রিভার বেডটা অনেকখানি ওপরে উঠে গেছে। এর কারণ হচ্ছে ওই দূরে জয়ন্তী হিলসের ল্যান্ডস্লাইড, যার জন্য বছর বছর এই নুড়ি পাথরের স্তরগুলো আস্তে আস্তে ওপরে উঠতে থাকে। এই ব্রিজটি ভেঙে গেছিল 1993 সালের বন্যায়। ভাবতে পারছেন, মাত্র 27 বছর আগেকার কথা। আর কয়েক বছর বাদে এলে হয়তো এখানে আর ভগ্নাবশেষ হিসেবে কিছুই দেখা যাবে না এই ব্রিজটার অবশিষ্ট। এই ব্রিজটার একটা পিলারে একটা নেম প্লেট লাগানো রয়েছে। এইটা দেখে আমরা জানতে পারি যে ব্রিজটা তৈরি হয়েছিল 1916 সালে, ব্রিটিশ আমলে। আর এখানে ব্রিজটা তৈরি হওয়ার সময় এখানকার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার সবাইকার নাম সারিবদ্ধভাবে লেখা রয়েছে। এই ব্রিজটার থেকে মাত্র কিছুটাই দূরে একটি বড় বৃক্ষ তার দেহ রেখেছেন। আর দেহটা এমনভাবেই রেখেছেন যে অ্যাবস্ট্রাক্ট ফটোগ্রাফির জন্য আদর্শ একটা সিনারি তৈরি হয়ে গেছে। এই জায়গাটা খুবই সুন্দর আর একদম শান্ত নিরিবিলি পরিবেশ। এখানে এলে মনে হয় সময় যেন একদম থেমে গেছে। তবে এখানে এলে একটা জিনিস মাথায় রাখা খুব জরুরি, যে এখানে এলে সাদা বা তার কোনো শেডে জামা কাপড় পরলে কিন্তু চলবে না, একটু কন্ট্রাস্টিং জামা কাপড় পরতে হবে। কেন? কারণ ফটো তুলতে হবে তোরে বাবা। আর এইবার হচ্ছে একটা রোমাঞ্চকর মুহূর্ত, কারণ এখন আমরা যেতে চলেছি ফরেস্ট সাফারিতে জিপসি করে। ইয়ে এই চুনিয়া ফরেস্ট সাফারিটা
করতে আমাদের খরচ হচ্ছে 1800 টাকা, এটা ইনক্লুডিং আমাদের গাইড চার্জ। তো আমাদের সাথে রয়েছে ড্রাইভার, গাইড আর একটা সাদা রঙের জিপসি। তো আমরা ঢুকতে চলেছি এখন চুনিয়া ফরেস্টে। দেখা যাক আমাদের লাক কতটা ফেভার করে আজ, কি কি জন্তু আমরা দেখতে পাই বা আদৌ কোনো জন্তু জানোয়ার দেখতে পাই কিনা। বাঁদিকে রয়েছে চুনিয়া গ্রাম, এটাই হচ্ছে শেষ গ্রাম, শেষ জনবসতি। এর পরে একটা চেকপোস্ট পড়বে ফরেস্টের, যেখানে আমাদের বক্সা টাইগার রিজার্ভ ঢোকার পাসটা দেখাতে হয়। তো একটা জিনিস মনে রাখার, যেটা হচ্ছে যে ওই পাসটা হারিয়ে ফেললে চলবে না। আর এই যে আমরা ফরেস্ট চেকপোস্টে চলে এসেছি। আমরা চলেছি এখন জিপসি করে। টাইগার রিজার্ভেরই অন্তর্গত একটা জঙ্গল। এই চুনিয়া ফরেস্টে রয়েছে এশিয়াটিক এলিফ্যান্ট, গাউর, সাম্বার ডিয়ার, ক্লাউডেড লেপার্ড, ইন্ডিয়ান লেপার্ড। আর এছাড়াও রয়েছে 284 রকমের বিবিধ প্রজাতির পাখি। এই জঙ্গলে চোখে পড়ার মতো সংখ্যায় ময়ূর রয়েছে। এখন যখন এই ভিডিওটা শ্যুট করা হচ্ছে, এই সময়টা হচ্ছে শীতকাল, ডিসেম্বর মাস, তাই জঙ্গলটা অনেকটাই এরকম রুক্ষ হয়ে রয়েছে। তবে বর্ষাকালে বা বর্ষাকালের একটু পরে, মানে সেপ্টেম্বর অক্টোবর নাগাদ, এই জায়গাগুলো পুরো সবুজে সবুজ হয়ে থাকে। আর এই ছোটোখাটো যে নালা টাইপের আমরা দেখতে পাচ্ছি, এগুলো জলে ভরে থাকে। তখন এই জঙ্গলের সৌন্দর্য আরও কয়েক গুণ বেড়ে যায়। এই চুনিয়া ফরেস্টের মূল যাত্রাপথ হচ্ছে আমাদের প্রায় 12 কিলোমিটার মতো। আর এই সাফারিটা করতে প্রায় কম বেশি 2 থেকে 2.5 ঘন্টা মতো সময় লাগে। এই সাফারিটায় মূলত দেখানো হয় দুটো ওয়াচ টাওয়ার, একটা হচ্ছে চুনিয়া ওয়াচ টাওয়ার আর একটা হচ্ছে ভুটিয়া বস্তি ওয়াচ টাওয়ার। তো আমরা এখন যেখানে যাচ্ছি সেটা হচ্ছে চুনিয়া ওয়াচ টাওয়ার। আমাদের জিপসি ড্রাইভার বাবু বলছিলেন যে এই জায়গাটাতে নাকি 2-3 দিন ধরে লেপার্ডের সাইটিং হচ্ছে। তবে আমাদের ভাগ্য এতটা ভালো নয়, এখনো অবধি আমরা কিছুই দেখতে পাইনি। তবে হ্যাঁ, বাঁদর দেখতে পেয়েছি, ওই যে আমাদের ফার্স্ট অ্যানিমাল সাইটিং ইন এ ফরেস্ট। আর এই যে এখন আমরা চলে এসেছি আমাদের ফার্স্ট ওয়াচ টাওয়ারে। এই মুহূর্তে আমরা চলে এসেছি চুনিয়া ওয়াচ টাওয়ারে। আমরা দেখব ওয়াচ টাওয়ারটার উপরে উঠে, কিন্তু তার আগে আমরা শুনবো আমাদের ড্রাইভার বাবু কি বলছেন। আর আমাদের যে জয়ন্তী রেঞ্জ আছে, আমাদের যে পুকুরটা আছে, আমাদের এই পুকুরটা আবার মেনটেন ভালো আছে, জল আছে, রানিং ওয়াটার। ওখানেও আমরা লবণ দিই, তো ওখানটাই বেশি চান্স। এই 2 দিন আগে তো গ্রামে ঢুকে গেছিলাম হাতি, বিশ্বাসই করবো না। এই তোমরা যে রাস্তা থেকে আসছো, জয়ন্তী হাই স্কুলটা দেখছো, হাই স্কুলের মেন রোড থেকে আসছো, সকাল 7টা বাজায় দিছে। একটু চুপচাপ থাকলে বেরোলেও বেরোয়।
হ্যাঁ নিচ্ছে তো। এই দৃশ্যটা ওয়াচ টাওয়ারের ওপর থেকে নেওয়া। বেশ অনেকখানি দূরান্ত অবধি দেখা যাচ্ছে এখানে। এবার আমাদের গন্তব্য ভুটিয়া বস্তি ওয়াচ টাওয়ার। তবে সেইখানে পৌঁছানোর আগে আমরা এই জলধারাটার সামনে একটু 10 মিনিট মতো দাঁড়িয়েছিলাম, এইখানে যদি কোনো অ্যানিমাল সাইটিং পাওয়া যায় সেই আশায়। আমরা চলে এসেছি এখন আমাদের পরবর্তী গন্তব্য ভুটিয়া বস্তি ওয়াচ টাওয়ার। এখন আমরা চলে এসেছি আর একটা ওয়াচ টাওয়ারে। ওই ছোট্ট জলাশয় যেটা এখন দেখা যাচ্ছে, এখানে গ্রামবাসীরা এখানকার লবণ জলের একটা সলিউশন বানিয়ে রাখে যাতে বিভিন্ন রকমের জন্তু জানোয়ার এখানে এসে জল খেতে পারে। এই ওয়াচ টাওয়ারটার থেকেই সাধারণত হাতি দেখতে পাওয়া যায়, খুব কমন এখানে। তবে আমাদের কিন্তু সেই সৌভাগ্যটা হয়নি। তবে এই এত সুন্দর একটা জায়গায় এসে এত সুন্দর প্রকৃতিকে চারিপাশে দেখে এই একঘেয়ে জীবনযাত্রার থেকে বেরিয়ে একটু সময় নিজের সাথে নিজের মতো কাটাতে পেরে আমার তো বেশ ভালো লেগেছে। তবে দাঁড়ান, এইখানেই কিন্তু আমার ভিডিও শেষ নয়। ডুয়ার্সে এলাম আর চা বাগানকে একদম আপ ক্লোজ দেখবো না, একদম নেমে গিয়ে চা বাগানের মধ্যে, সেটা তো হতেই পারে না। তাই ফেরার পথে আমরা একটা র্যান্ডম চা বাগানে দাঁড়িয়ে পড়েছি। এই আমরা এই চা বাগানে এসেছি ফটো তুলতে, কিন্তু যাওয়ার রাস্তা এত দুর্গম। এই যে গর্ত রয়েছে, গর্ত, হ্যাঁ ভিডিও তো হয়ে যাবে না। কিন্তু মনে হচ্ছে ওই দিক দিয়ে একটা রাস্তা রয়েছে, দেখা যাক। আপ ক্লোজ চা বাগান। ও আচ্ছা একটু ভেতরে ঢুকি আয়। এখন আমরা ঢুকেছি চা বাগানে, একদম কাছ থেকে অনুভব করব চা বাগানকে। হ্যাঁ কেন হ্যাঁ, আই গেস এরম করে এত ডিটেলে কেউ আপনাদেরকে চা গাছ দেখায়নি আগে কোনোদিন ইউটিউবে। ক্যামেলিয়া সিনেসিস, এটা হচ্ছে চা গাছের বায়োলজিক্যাল নেম। ভারতবর্ষ সারা পৃথিবীর মধ্যে সবথেকে বেশি চা উৎপাদন করে থাকে। পুরো টি গার্ডেনটা জুড়ে এরকম ড্রেনেজ সিস্টেম করা আছে যাতে বৃষ্টির জল না দাঁড়ায় চা গাছের গোড়ায়। তো যেটা বলছিলাম যে পৃথিবীতে সবথেকে বৃহত্তম উৎপাদন চায়ের এই ভারতবর্ষেই হয়, আবার তার মধ্যে 70% এই ভারতবর্ষেই কনজিউম করে নেওয়া হয়। আমাদের মধ্যে অনেকেই হয়তো এটা জানেন যে ওয়ান অফ দ্য ফাইনেস্ট কোয়ালিটি অফ টি আমাদের এই পশ্চিমবঙ্গতেই উৎপাদন করা হয়। দার্জিলিং টি নামে পরিচিত সেটি।
তবে অদ্ভুত বিষয় হচ্ছে এটাই যে চা গাছ কিন্তু অ্যাকচুয়ালি ইন্ডিয়ান অরিজিনের নয়। 1800 দশকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বৃহত্তম আকারে এই নর্থ ইস্টার্ন রিজিয়নগুলোতে চা চাষ শুরু করে। তো সেই অর্থে দেখতে গেলে কিন্তু চাও হচ্ছে এমন একটা মাধ্যম যেটা আমাদেরকে এখনো গোলাম বানিয়ে রেখে দিয়েছে। আমি জানি অনেক চা প্রেমী আছেন যারা এটা শুনে হয়তো একটু অফেন্ডেড হবেন, কিন্তু এটাই বাস্তব। তো আশা করি আপনাদেরকে চা নিয়ে কিছু নতুন তথ্য আমি জানাতে পেরেছি। আর এর সাথেই আমি চলে এলাম আমাদের ডুয়ার্স ভ্রমণের অন্তিম লগ্নে। এই এপিসোডটা শেষ করব নিউ জলপাইগুড়ি স্টেশনে। তবে কি বলুন তো, এখনও ভিডিওটা শেষ করতে ইচ্ছে করছে না, কারণ আমরা দাঁড়িয়ে আছি একটা মিটার গেজ স্টিম ইঞ্জিনের ওয়ার্কিং মডেলের সামনে। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে আপনাদেরকে বলবো যে আপনারা লাইক করুন আর ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন। আর আমার পাশে থাকার জন্যে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর আমার আগামী পরিবেশনগুলোর দিকে চোখ রাখুন। সো দিস ইজ মি সৌম্যদীপ প্রামাণিক সাইনিং অফ। থ্যাংক ইউ অ্যান্ড বাই বাই।